বর্ধমান ট্যুরের পক্ষ থেকে আজকে আমরা এসেছি আমাদের এই বর্ধমান শহরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী গার্গী দত্তর কাছে। গার্গী দত্ত বর্ধমান শহরের একজন খুবই সুপরিচিত শিল্পী। মূলত রাগ প্রধান গান উনি গেয়ে থাকেন। আজকে গার্গী দত্তর কাছে আমরা যেমন গান শুনবো, সেরকম ওনার সঙ্গে গানের বিষয়, ওনার কিভাবে এই গানের জগতে এলেন, কীভাবে উনি গানের জগতে ওনার যে পর্বগুলো কিভাবে পেরিয়ে আজ যে জায়গায় পৌঁছেছেন, সেই জায়গায় কীভাবে উনি পৌঁছলেন, সেই কথা ওনার কাছে জানবো। তা গার্গী দত্ত নমস্কার, বর্ধমান ট্যুরের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। তা আপনাকে অনেক শুভেচ্ছা। গানের অনুষ্ঠান, সুতরাং গান দিয়েই তো শুরু অবশ্যই। आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। এটা দিয়ে শুরু করলাম কারণ সদ্য প্রয়াত পণ্ডিত উস্তাদ রাশিদ খান প্রতি আমাদের এই যে রশিদ খান যে ওনার প্রয়াণ হলো, আমরা যেটা দেখলাম মানে যারা এতদিন মানে উচ্চাঙ্গ সঙ্গীত, ক্লাসিক্যাল সঙ্গীতের অতটা ভক্ত না, তারাও কিন্তু দেখলাম এই গানটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তার মানে এই গানের পিছনে কি আছে, মানে সেটা সাধারণ মানুষ তো এতদিন ওই গানগুলো কি সেভাবে শুনেছে, কিন্তু উনি প্রয়াণ হওয়ার পর এই গানটা এত ভাইরাল হয়ে গেল, মানে গানের মধ্যেও যে ক্লাসিক্যাল গানের মধ্যেও যে কিছু আছে, সাধারণ মানুষ কিন্তু সেই রসটা, সেই গানের যে বোধ, ক্লাসিক্যাল গানের যে ভালোবাসা, সেটা কিন্তু প্রকাশ পেল। এই ব্যাপারে এই গানের, এই ধরনের গানের, রশিদ সাহেবের গানের মধ্যে কি এমন আছে যেটা তাকে এই জায়গায় নিয়ে গেছে? দেখুন, উনি তো মানে ওনারা তো ক্ষণজন্মা হন। এই ধরনের ধরুন ওস্তাদজি বা আমার গুরুজি বা আরও যারা, রবিশঙ্করজি, আলী আকবর খানজি, এরা তো ক্ষণজন্মা হন। এদের মধ্যে দৈবের অংশ থাকে, তা না হলে মানুষ ওই জায়গায় যেতে পারে না। তবে আমার যেটা পার্সোনালি মনে হয়, আমার নিজের যেটা মনে হয়, ভারতীয় রাগ সঙ্গীতের জাদু অপরিসীম। এটা না মানে মানুষকে যে কখন ছোবে, কিভাবে ছোবে, হ্যাঁ, এই যে রাগ সঙ্গীতের জাদু, এই যে শুদ্ধ নোটের জাস্ট, এটা কিন্তু কথারও যে প্রচুর বৈচিত্র্য আছে, বা যে ভীষণ যে এর মধ্যে ধরুন সুন্দর সুন্দর লাভস্কারি আছে, সেটা খানিকটা আছে, কিন্তু তার মধ্যে যে সুরক্ষেপণের যে মায়া, এই যে রাগের কাঠামোর যে মানে অ্যারেঞ্জমেন্ট, এটার বোধহয় অবদান সমান সমান। যতটা উনি গেয়েছেন, ওনার গুণের অবদান যতটা, এখানে রাগের আমরা ভারতীয় মার্গসঙ্গীতের অবদানও ঠিক ততটাই, মানে আমার নিজের এটা ধারণা। এবং ওস্তাদজি ওনাকে নিয়ে তো আপনি এই সঙ্গীতে কিভাবে এলেন? আমি মানে গানে এলাম কিভাবে সেটা আগে বলি, তারপরে আমি খেয়াল গানের দিকে কি করে এলাম সেটা বলছি। ধরুন আমার বাড়িতে একটা সাংগীতিক পরিমণ্ডল ছিল। মানে ধরুন আমি ছোটোবেলায়, যতদূর আমার ছোটোবেলাটা মনে পড়ে, আমি স্কুল যেতাম, তখন ডে স্কুল সবে সবে শুরু হয়েছে। সকালবেলা বাবা হয়তো 7টা, 7:30, 8টা ওরম সময় দেখতাম আমার বাড়িতে ব্রহ্মসঙ্গীত রেকর্ডে বাজতো, অশোক তরু বন্দ্যোপাধ্যায়। তারপরে তখন তো রেডিও ছিল, তখন তো রেডিওটা বাজতো, কিন্তু বাবার যেটা হতো, বাবা খুব পছন্দ করে করে ক্যাসেট কিনে নিয়ে আসতো দোকান থেকে। বাবার মানে প্রচুর ক্যাসেটের কালেকশন, সিডির কালেকশন। তো সেই সুবিনয় রায়, তারপর অশোক তরু বন্দ্যোপাধ্যায়, তারপরে এই দেবব্রত বিশ্বাস, রবীন্দ্রসঙ্গীত, বা এই যে কণিকা বন্দ্যোপাধ্যায়, ব্রহ্মসঙ্গীত, এইগুলো শুনে শুনে আমার বেড়ে ওঠা। তারপরে বাবার যতদিন, তখন ওই সময়টায় ওগুলোর প্রতি ভীষণ আকর্ষণ ছিল। তারপরে যখন আরেকটু বড় হলাম, বোধ হতে লাগলো গান সম্বন্ধে, তখন ধরুন এই ক্লাসিক্যাল বাবা শুনছেন রাশিদ খানেরই কত রেকর্ড, রাশিদ খানের দেশ তো বিখ্যাত দেশ, বা আমার গুরুজির পণ্ডিত অজয় চক্রবর্তীর ইমান রাগ,
সেসব শুনেছি, সেসবগুলো মানে মনে গেঁথে গেছে, সেসব মনে হয়েছে যে ও বাবা গান বুঝি এরম হয়, এরমও বুঝি গান হয়, এরকম করে বুঝি গাওয়া যায়, এই একটা গান গাইলে কোনো কথা ছাড়াই একটা আকার দিয়ে একটা আওচার করলেই বুঝি মনের মধ্যে এরকম সেটা সুর গেঁথে যায়। মানে তখন একটা সেই আমার কাছে সেই বাচ্চাদের লজেন্সের দোকানে ছেড়ে দিলে যেরকম হয়, সুর শুনে সুর দেখে আমার ওরকম হয়েছিল আর কি। তারপর বাবা বুঝতে পারেন যে আমার মধ্যে হয়তো কিছুটা সম্ভাবনা আছে, এবং বাবা আমাকে তখন বলতে গেলে আপনার অনুপ্রেরণা মানে গানের জগতে আপনার অনুপ্রেরণা আপনার বাবা। হ্যাঁ, সেটা ঠিকই। গানের জগতে মানে সূত্রপাতটা বাবার হাতে। বাবা নিজে খুব ভালো গিটার বাজাতেন, স্প্যানিশ গিটার, এবং বাবা গান নিয়ে যে খুব বেশি দূর এগোতে পারেননি সেই দুঃখবোধ থেকে বাবা চেয়েছিলেন যে আমি যেন, কারণ আমার মধ্যে সুরের যে বোধটা উনি বুঝতে পেরেছিলেন, এবং বাবা সে আমাকে নিয়ে যাওয়া, পরবর্তীকালে মায়ের অবদানও অপরিসীম, মানে নিয়ে বাবার যাওয়া। হাত ধরে কোন হ্যাঁ। গুরুজির কাছে প্রথম গেছিলেন? প্রথমে দেখুন, প্রথমে আমি যখন গান শিখতে শুরু করি, প্রথম যখন হারমোনিয়াম আমার বাড়ি আসে, এবং আমার আমার যা স্মৃতিতে আছে সেটা 92-93 সাল। আপনি তখন কোন ক্লাসে আমি পড়েন? 3-তে পড়ি, 93-তে 3-তে পড়ি। তখন ওই হারমোনিয়াম আসে, এবং এখানে একজন পদ্মজা নাইডু মিউজিক কলেজে একজন গান শেখাতে আসতেন, গৌরশরণ দাশগুপ্ত। ওনার কাছে উনি পরে একজনের বাড়িতে বোরহাটে শেখাতেন। ওনার বাড়িতে ওনার ওইখানে গিয়ে আমার গান শেখা প্রথম। সব ধরনের গান, একটু ধরুন ক্লাসিক্যাল বাচ্চাদের যেভাবে শেখানো হয়ে থাকে আর কি, একটু রবীন্দ্রসঙ্গীত, একটু নজরুলগীতি, একটু আধুনিক, একটু এইভাবে করতে থাকি। তারপর কিছুদিন আমার কাছে স্বস্তিকা মুখোপাধ্যায় তখন আসতেন, উনি তো স্বস্তিকাদি তো গত হয়েছেন, নেই। ওনার কাছে কিছুদিন রবীন্দ্রসঙ্গীত শেখাও হয়েছে, সেটা স্বস্তিকাদি এখানে আসতেন তখন রবীন্দ্র ভবনে। তখন তারপর 1996 থেকে টানা 2012 পর্যন্ত আমার শ্রুতিনন্দনে যাতায়াত, আমার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে। আমি গুরুমার কাছেও শিখেছি, শ্রীমতী চন্দনা চক্রবর্তী, এবং গুরুজির সিনিয়র ডিসাইপল ব্রজেশ্বর মুখোপাধ্যায় দাদা, ব্রজদা, ওর কাছেও বহুদিন ক্লাস করেছি। শেষের দিকে আমি টানা গুরুজির কাছে। আপনি যে এই যে অজয় চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে গেলেন, উনি তো একটা মানে ভারত কেন গোটা বিশ্বের মধ্যে একজন নাম করা, তা ওনার কাছে গেলেন, উনি কি কোনো পরীক্ষা নিয়েছিল বা অডিশন বা সেই ধরনের কিছু? না দেখুন, অডিশন বলতে ওখানে যেটা তখন হতো, আমি তখনকার আমার যেটা হয়েছিল বলতে পারি, সুর পরিচয়, সুর জ্ঞান, বা ওনারা তো ছোট বাচ্চাদের গাওয়া শুনে বুঝতে পারেন কার মধ্যে কতটা গান আছে, সেইটা একটু দেখে নেওয়া হয়, সেটা সব জায়গাতেই হয়। দেখে আপনাকে পছন্দ হয়েছিল আর কি, গানের গান শুনে ভালো লেগেছিল। আচ্ছা, ওনার মেয়েও তো একজন সঙ্গীত একদম মানে নক্ষত্র সঙ্গীত জগতে। তা ওনার মেয়ের গান কেমন লাগে, বা তার সঙ্গে কি কখনো একই সঙ্গে গান কেমন লাগে তার উত্তর আর কি দেবো বলুন, মানে গুরুজি বলুন, দিদি বলুন, কৌশিকী দিদি, আমরা পুতুল দিদি বলি, ওনারা তো নক্ষত্র। হ্যাঁ, ওদের সঙ্গে ওদের গান কেমন লাগে। ওনার কি কখনো বাবার কাছে গান শেখা এইসব দেখা? হ্যাঁ, মানে আমার সঙ্গে যারা গান শিখতো তাদের সকলের সঙ্গেই আমাদের সেই সৌভাগ্য হয়েছিল যে আমরা যখন গুরুজির কাছে যেতাম, গুরুজির বাড়িতেও আমাদের অবাধ যাতায়াত ছিল, তো তখন পুতুল দিকে কাছ থেকে দেখা, ও রেয়াজ কিভাবে করছে সেগুলো দেখা, কিভাবে মানে আত্মনিবেদিত হয়ে গানের প্রতি, মানে কিভাবে ডিটারমিন্ডভাবে গানটা নিয়ে উঠে চেষ্টা করছে, এবং মানে সে যা গুণ তার, যা মানে সে গান শুনেই বোঝা যায় যে এটা সাধারণ মানে মানের গান নয়। ওনার সম্বন্ধে একটা কথা শোনা যায় যে উনি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। একদমই তাই, একদমই তাই, এটা নিয়ে কোনো দ্বিমতের জায়গাই নেই। আপনার মানে ওনাদের সংস্পর্শে যাওয়ায় আপনার কি গানের উৎসাহ, গানের প্রতি ভালোবাসা, এই জিনিসটা তো আপনার কম বয়স থেকে ছিল, এটা কি বাড়ি বেড়েছে? দেখুন, আমি একটা কথা বলি, গানের প্রতি ভালোবাসা, গানে উৎসাহ, সেটা একটা শিশুর না সহজাত হয়। কিন্তু যখন আমি একজন ভালো গুরুর কাছে নিয়ে যাচ্ছি, গুরু আমায় রাস্তা দেখান, এই রাস্তায় হাঁটলে বাবা তুমি গানের আরো গভীরে প্রবেশ করতে পারবে। সেটা আমার ক্ষেত্রে যতটা, আমি এবার যে ছাত্রের যতটা নেয়ার ক্ষমতা সে ততটা নেবে আর কি। আমার ক্ষেত্রেও আমি সেটা, এই যে গানের যে বিভিন্ন এইটা দেখা, সুর দেখার যে চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছি, আমি যে গানটা গাইছি সেটা কি সুর বললাম, সেইটা দেখার যে চেষ্টা, এটা আমি গুরুজির কাছেই শিখেছি, এবং আমার মনে হয় না যে খুব বেশি জায়গায় এইভাবে গানকে দেখা শেখানো হয় বলে। উনি ছাত্রছাত্রীদের তো মানে দেখলেই বুঝতে পারেন, আপনি যেটা বললেন, তা আপনার কি ওনার কাছে গান শেখার সময় বিশেষ কোনো ঘটনা, বিশেষ কোনো মুহূর্ত, বিশেষ কিছু যে বকাঝকা করেছে বা বেশি ডেকে বিশেষ পরামর্শ দিয়েছে, যেটা আপনার মনের মানে এখনো সবসময় উজ্জ্বল হয়ে আছে? হ্যাঁ,
প্রচুর এরকম, মানে আমরা তো সন্তানবৎ স্নেহ ওনার কাছে পেয়েছি আমরা সকলেই যখনই গিয়েছি, যখন গান শিখেছি। এরম উজ্জ্বল স্মৃতি প্রচুর আছে। গুরুজির বাড়িতে প্রায় একসাথে বসে খাওয়া, গান নিয়ে আলোচনা করা, আমাদের গান শুনে বলা, বা কিভাবে একটা গানকে গাইবো, কিভাবে ভয়েসটা থ্রু করব, এরকম প্রচুর স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে। বর্ধমান শহরে আপনি যখন গান গাইছিলেন প্রথম, নিশ্চয়ই স্কুলের প্রোগ্রামে আপনি গান করেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, সবাই এভাবেই শুরু করে, স্কুলের প্রোগ্রামে, কলেজের অনুষ্ঠানে। হ্যাঁ, স্কুলের প্রোগ্রামে। আপনি যখন কোন ক্লাসে পড়ে যখন স্কুলের প্রোগ্রামে আপনি গান গাইছিলেন, মনে পড়ে? দেখুন, প্রথম আমার পাবলিক পারফরমেন্স যদি বলেন, সেটা হচ্ছে ওই যখন আমি বর্ধমানে গান শিখতাম। আমার যেটা স্মৃতিতে আছে, একটা বর্ধমান ব্লাইন্ড একাডেমি বলে একটি সংস্থা বোধহয় আছে, তখন ওদের তরফ থেকে একটি কম্পিটিশন অর্গানাইজ করা হয়েছে, সেটা রবীন্দ্রসঙ্গীতের ছিল। সেইখানে রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমি প্রথম স্থানাধিকার করি, এবং সেইখান থেকে না, তারপর থেকে ধীরে ধীরে লোকাল যে কম্পিটিশনগুলো সেগুলো পার্টিসিপেট করা, এবং করতে করতে বুঝতে পারি যে আমি বোধহয় একটু গান গাইতে পারি, আমার গানটা শুনলে বোধহয় মানুষের মনে ভালো লাগছে, এই সব বোধগুলো, বা পাবলিক পারফরমেন্স, সেখান থেকে মানুষ, আচ্ছা তুমি তাহলে আমাদের অমুক জায়গায় একটু গাইবে, মানুষ দেখে চিনতে পারা, একটু গিয়ে গাওয়া। তারপর ধীরে ধীরে বর্ধমান উৎসব, কৃষ্ণসার উৎসব, অন্যান্য যে কর্মকাণ্ডগুলো, এইভাবে। বর্ধমান শহরে তো প্রচুর উৎসব হয়, ভালো ভালো উৎসব হয়, মেলা হয়, সংস্কৃতি লোকমঞ্চেও প্রোগ্রাম হয়, গান মেলা হয়, এত জায়গায় তো গান করে, নিশ্চয়ই সবগুলোই আপনার কাছে ভালো লাগে। তার মধ্যে যদি বলা হয় কোনটা আপনার বেশি প্রিয়, কোন মঞ্চে গান গাইতে আপনার বেশি আনন্দ লেগেছে, সেখানে মনে হয়েছে আপনার এখানে মানে ক্লাসিক্যালের সমজদার শ্রোতার সংখ্যা একটু বেশি, এরকম কি কিছু? দেখুন, ক্লাসিক্যাল গানের শ্রোতা এখন মানে সব জায়গায় পাওয়া যায় না, এটা মানে সেটা আমাদেরই হয়তো শর্টকামিং কিছুটা, আমরা ওইটাকে একদম অবহেলা করে ফেলেছি, বা তার জন্য যে চর্চার দরকার আমরা করি না। কিন্তু কারণ ক্লাসিক্যাল গান গাওয়ার সুযোগ বর্ধমানে খুব কমই পাওয়া যায়, এটা একটা দুঃখের জায়গা। এটা কি এমন হতে পারে যে বাংলা আধুনিক গান বা অন্য ধরনের বাংলা গান শিখতে অল্প দিনে শেখা যায়, অল্প দিনে রপ্ত করা যায়, কিন্তু ক্লাসিক্যাল গান দীর্ঘ অধ্যাবসায়, দীর্ঘদিন ধরে শিখতে হয়, একটা খুব প্রলংড একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়। বাবা মারা তার মানে ছেলে মেয়েদেরকে ওইদিকে না গিয়ে বলে তুমি, কিছুটা তো বটে, একদমই তাই, কিছুটা বটে। আরেকটা যেটা আমি ইদানিং লক্ষ্য করি, আমার ধারণা সকল শ্রোতারাই লক্ষ্য করে থাকবেন, এবং এই ব্যাপারটা একটু মানে একটু চিন্তার বিষয়। আমি বলবো না যে দুঃখ পাচ্ছি বা কষ্ট পাচ্ছি, কারণ এখন যেটা আমি দেখছি বাচ্চাদের এবং বাচ্চাদের বাবা মায়েদের মধ্যে যে প্রবণতা, সেটা হচ্ছে কতদিনে আমার ছেলে মেয়ে স্টেজে উঠবে। এবার সেইটা করতে গেলে আমরা যেমন এত বছর গুরুজির কাছে ধরুন দীর্ঘ 1996 থেকে করেছি, কখনো সেই মনে হয়নি কতদিনে আমি স্টেজে যাব, কতদিনে আমি সেলিব্রিটি হব, আমায় 5টা মানুষ চিনবে, আমি ওইভাবে গান গাইবো। কিন্তু এমনি মানে বাংলা আধুনিক গান বা সিনেমার গান গাইলে চট করে মঞ্চে উঠে যাবে, কিন্তু ক্লাসিক্যাল গান গাইলে এটা একটা রয়েছে। দ্বিতীয়, এইটা একটা কারণ। আরেকটা কারণ বোধহয় আমার মনে হয় সব জায়গায় ক্লাসিক্যাল, ওরে বাবা ওটা তো খুব কঠিন, ক্লাসিক্যাল ওরে বাবা কি করে গাইবো, এরকম একটা মানে একটা মানুষ, একটা ভয় কোথাও আমার মনে হয় সবার মধ্যে ঢুকেছে। তারপর ভালো জায়গায় ভালো শিক্ষার যে জায়গা ধরুন, সেইগুলোরও অভাব আছে বলে আমার মনে হয়। সব মিলিয়ে এই যে একটা অনীহার যে বাতাবরণ যেটা বলছি, সবটা মিলিয়ে শুধু তবে ওই প্রথম কারণ যেটি আপনি বললেন, কতদিনে স্টেজে উঠবো, ওইটা কিন্তু সবার বেশি দায়ী আমার মনে হয় পার্সেন্টেজে হিসেব করলে, বাকিগুলোও সমান। ক্লাসিক্যাল গান গাইলে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, এবং ডিসিপ্লিনের মধ্যে চর্চা করতে হয়, থাকতে হয়, অনেক সময় হয়তো গুরুদেবের কাছে অনুমতিও নিতে হয়। নিতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। এই বর্ধমানে যে আপনি বিভিন্ন প্রোগ্রামে গান করেন বা বর্ধমানের বাইরেও করেছেন, তুলনামূলকভাবে বর্ধমানে আপনি যে ধরনের গান করেন, এই ধরনের গানের মানে শ্রোতারা কিরকম, কতটা, মানে গানের শ্রোতার মধ্যে এদের পার্সেন্টেজটা যদি কি বলা যাবে? খুবই কম। কারণ দেখুন, আমাদের নিজেদের মানে ধরুন রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা আমরা যে পরিমাণ পাচ্ছি সবাই আমরা, তার মানে এই নয় যে রবীন্দ্রসঙ্গীতটা অনুধাবন করা খুব সহজ বলে শ্রোতা বেশি, তা কিন্তু নয়। আমরা কজন আর রবীন্দ্রনাথের দর্শনটা বুঝে গানটা শুনি, তা তো নয়। আমরা সুরের ওঠানামাটা ভালো লাগছে, বা এই গানগুলো ছোটোর থেকে বহু শ্রুত, অনেকবার শুনেছি, এবং সেটা শুনে নিয়ে সেটার সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করতে সুবিধা হচ্ছে বলে পছন্দ করছি, শুনছি। এই ধরনের গানগুলো শোনার অভ্যেসও তো কম। এবং তার থেকে বড় কথা হচ্ছে এইগুলো গাওয়ার সঙ্গে, এই যে গাওয়ার যে রাস্তাগুলো, সেগুলোর সঙ্গেও চেনাশোনা কম।
তার জায়গায় রবীন্দ্রনাথের গান আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি, এখনও শুনছি, পরবর্তীকালেও শুনবো, এগুলো সহজে। কিন্তু জানেন তো রবীন্দ্রনাথের গানের একটা দিক একদম ঢাকাই থেকে যায়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের যে দর্শন গানের মধ্যে। ওগুলো তো বেসিক্যালি কবিতা, পরে সেগুলোকে সুরারোপিত মানে সুর দেওয়া হয়েছে। কবিতার একটা দর্শন আছে, ওনার যে জীবন দর্শন, ওনার যে চিন্তার দর্শন, যে ভাবনা, সেটা একদম মানে কোনোভাবেই আমরা ছুঁতে পারি না, কারণ আমরা তো সেই মানে মনন, সেই চর্চা কোনোটাই করি না। যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটা আবার আপনাকে মনে করে দিই, যে বর্ধমান শহরে এত এখন উৎসব হয়, এত মেলা হয়, সংস্কৃতি হয়, কোথায় কোন মঞ্চে প্রোগ্রাম করে, সব জায়গায় তো প্রোগ্রাম করে নিশ্চয়ই ভালো লাগে, কোথায় প্রোগ্রাম করে আপনি মানসিকভাবে বেশি আনন্দ পেয়েছেন? দেখুন, সত্যি কথা বলতে এইভাবে বলা খুব মুশকিল, কারণ আমাদের অনুষ্ঠানের যে ফরম্যাট এখন এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যখন চিঠি আসে বাড়িতে তখন 2টি গান বা 15 মিনিট সময় বেঁধে দেওয়া হচ্ছে। সব জায়গাতেই একই ফরম্যাট মোরলেস ফলো করা হয়। এবার এই ফরম্যাটে দাঁড়িয়ে না বলা ভীষণ মুশকিল যে মানে আমি অমুক জায়গায় যদি একটা রাগ প্রধান গাই, বা একটা যদি ঠুমরি গাই, বা একটা যদি ভজন গাই, তো কারণ সেটা সম্ভবই না। একটা ক্লাসিক্যাল গানকে সময় দিতে হবে তার পিছনে, সুতরাং এইটা একটা মানে বলা মুশকিল। এই যে বিভিন্ন মেলায় বা বিভিন্ন উৎসবে তাদের নিজস্ব মিউজিশিয়ান থাকে, তারা রবীন্দ্রসঙ্গীত বাজায়, বাংলা আধুনিক গানের সঙ্গে বাজায়, সিনেমার গানের সঙ্গে বাজায়, কিন্তু তাদের সঙ্গে গিয়ে আপনি যখন ক্লাসিক্যাল গান করেন, অ্যাডজাস্ট করতে কি কোনো অসুবিধা হয়? এইটা খানিকটা ডিপেন্ড করছে যে কে বাজাচ্ছেন, কি মানে হু ইজ দ্য পার্সন ইন কোয়েশ্চেন। কারণ আমাদের এখন যা হচ্ছে, আমরা সব রকম গান যেমন গেয়ে অভ্যস্ত, যারা যন্ত্রশিল্পী রয়েছেন তারাও যথেষ্ট গুণী, বর্ধমানে গুণী যন্ত্রশিল্পীর মানে কোনো অভাব নেই। অনেকেই তারা সব রকম গানের সঙ্গে বাজিয়ে অভ্যস্ত, এবং খুব বড় বড় জায়গায় বাজাচ্ছেন, বড় বড় প্রতিষ্ঠিত গাইয়েদের সঙ্গে বাজাচ্ছেন, বর্ধমানের বাইরেও বাজাচ্ছেন। সেরকম মানুষ হলে কিন্তু অসুবিধে হয় না। এটাই আমার এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই এসে যায়, যেটা বাংলা আধুনিক গান, সিনেমার গানে যে এত মিউজিশিয়ান লাগে, হ্যাঁ, এমনকি 2জন করে গিটার বা আনুষঙ্গিক, আপনি যে ধরনের গান করেন, আপনার গানের ক্ষেত্রে যন্ত্র সঙ্গীতে যেটা সেটা কি লাগে, কতটা লাগে? মানে কতটা লাগে মানে দেখুন, আমি তো স্টেজে সেভাবে খেয়াল গান ওপেন স্টেজে গাই না, কিন্তু ধরুন রাগাশ্রয়ী বাংলা গান যেগুলো, সেগুলো গাইতে গেলে হারমোনিয়াম তো একটি লাগেই। তানপুরাটা তো আমাদের যে গানই গাই না কেন রবীন্দ্রসঙ্গীত গাইলেও লাগে। এবং তারপর আপনি একটা যদি কিবোর্ড থাকে ভালো হয়, গিটার যদি থাকে ভালো হয়। আপনাদের কি গিটার এসব প্রয়োজন হয়? প্রয়োজন ঠিক না, তবে হ্যাঁ ধরুন গানের মাঝখানে স্থায়ী আর অন্তরার মাঝখানে না, অক্টোপ্যাড প্যাডের প্রয়োজন খুব বেশি মানে এই ধরনের গানে পড়ে না, এখনো পর্যন্ত পড়েনি। তবে হ্যাঁ, গানের ধরুন স্থায়ী আর অন্তরার মাঝে যে গ্যাপটা আছে, সেখানে যদি মিউজিক দিয়ে পূরণ করা হয়, সেই গানটা শুনতে অবশ্যই বেশি ভালো লাগবে। এই আলোচনা হলো, এইবার যদি একটা গান কয়েক লাইন। বেশ, আমার খুব পছন্দের একটি নজরুল গীতি 2-3 লাইন করছি। আমি দাঁড়াই রহিনু পারে, আমি দাঁড়াই রহিনু পারে, তুমি পারে ভাসালে ভেলা, আমি দাঁড়ায় রহিনু এপারে, আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা, মনে পড়ে আজ। আপনার গান শুনে মনে হচ্ছে যে আমাদের এই
এটা যখন টেলিকাস্ট হবে হয়তো অনেক কমেন্টস আসবে যে ওনার গান আরও বেশি কেন হলো না, কিন্তু আপনার গান যদি বেশি হয় আলোচনাটা কমে যাবে, আমাদের তো সময়টা একটা নির্দিষ্ট সময়। যাই হোক, এরপরেও আমরা আরও দু একটা গান শুনবো। আপনার এখন আপনি যে কোথায় শিখছেন, মানে আপনার পরবর্তী শেখার ধাপটা কোথায়, এবং আপনার এই গান নিয়ে কোথায় পৌঁছবার ইচ্ছা আছে? দেখুন, পৌঁছবার ইচ্ছা মানে গান নিয়ে আছি, গান গাইছি, গান ভালোবাসতে পারছি। এই যে গান, আমার গান ছোট্ট দু এক কলি শোনার জন্য যে আপনারা আসছেন, আমার গান সম্বন্ধে মতামত শুনতে চাইছেন, এটাই আমার কাছে খুব বড় পাওয়া, সত্যি কথা বলতে। তাছাড়া আমার আরেকটি দিক আছে যেটা বলতে হয়, সেটা হচ্ছে আমি অধ্যাপনার সঙ্গে যুক্ত। আমি ইংরেজি সাহিত্য আমার বিষয়। আমি এখন আমি মাঝে 8 বছর ব্যাঙ্গালোরে একটি কলেজে, সেন্ট জোসেফস কলেজ, যেটি এখন কিনা সেন্ট জোসেফস ইউনিভার্সিটি, সেখানে পড়িয়েছি। এখন পিএইচডির জন্য ফুল টাইম পিএইচডি করছি ইংরেজি সাহিত্য নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে, এবং ইচ্ছে আছে পিএইচডি শেষ হয়ে গেলে আবার মানে কাজে রিজিউম করার। তার সঙ্গে গানটি যেমন ধরুন আমরা যখন খাই তখন নিঃশ্বাস নেওয়া তো বন্ধ করে দিই না, আমরা যখন কথা বলছি তখনও নিঃশ্বাসটা নিচ্ছি। গানটা আমার কাছে অনেকটা নিঃশ্বাসের মতন, মানে জানেন তো, এটা হচ্ছে একটা মানে বেঁচে থাকার মতন ব্যাপার। আমি যতদিন নিঃশ্বাস নেব আমি ততদিন গান গাইব। এবার আমার কাজের সঙ্গে সঙ্গে আমার গান চলবে। এবার সেই জায়গায় জানেন তো, এখনও যে খুব বেশি আমাকে অমুকটা পৌঁছাতে, অমুক পাহাড়ের মাথায় আমায় ক্লাইম্ব করতেই হবে, উঠে যেতেই হবে, তা না হলে আমার বৃথাই হয়ে গেল জন্মটা। গান শেখা তা নয়। আমি না খুব খুশি আমি যে গান গাইছি, গান গাইতে পারছি। হয়তো পরবর্তীকালে যেটা এখন ভেবেছি যে ছোটো ছোটো বাচ্চাদের একটু শেখানোর ইচ্ছা আছে, হাতে একটু সময় পেলে, পিএইচডির চাপটা একটু কমলে ছোটো ছোটো বাচ্চাদের হয়তো একটু শেখানোর ইচ্ছে রাখি। এই আপনি কলকাতায় গান শিখেছেন, আমাদের খুব কাছেই কলকাতা, আবার আপনি ব্যাঙ্গালোরও কিছুদিন ছিলেন। এই কলকাতার ব্যাঙ্গালোর, এখানে যদি আপনার রাগ প্রধান গানের কথা বলা হয়, ওখানে এই রাগ প্রধান গানের প্রতি ওখানকার মানুষের অনুরাগ কতটা, বা কলকাতার মানুষের, এটা কি কোনো আলোচনায় দুজনের মধ্যে কি কোনো তফাৎ? দেখুন, গানপ্রেমী মানুষ পৃথিবীর সব প্রান্তেই পাবেন। আপনি ব্যাঙ্গালোরে যান, আপনি কলকাতায় যান, আপনি বস্টনে যান, হনলুলুতে যান, বা আপনি ধরুন এই পোলেমপুরেও যান। যেটা আমার মনে হয়, কলকাতা যেমন বলা হয় শিল্প সংস্কৃতির শহর, হ্যাঁ, যেটা আমার মনে হয় ব্যাঙ্গালোরে জানেন তো, আমি দেখেছি আমার সঙ্গে যে সমস্ত হ্যাঁ, একটা যেটা আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ভাষার একটা তারতম্য তো থাকে। ধরুন বাংলায় যখন আমি গাইবো, ওয়েস্ট বেঙ্গলের পরিসরের মধ্যে যখন গাইবো, আমি হয়তো বাংলা গান গাইতে, আমার যে গান গাইলে প্রাণ বেশি খুশি হয় সে গান আমি বেশি গাইতে পারবো। ওখানে গিয়ে হয়তো আমাকে হিন্দি ভাষার গান গাইতে হবে, উর্দুতে গাইতে হবে। বাংলা গানও দু চারটা তার মধ্যে পুশ করার চেষ্টা করবোই, কারণ আমি বাঙালি, আমার বাংলা গান গাইতে ভালো লাগে। তবে ভাষার অন্তরায়টা থাকে। তবে দ্বিতীয় যেটি আমি বলতে চাইছিলাম সেটি হচ্ছে যে গানপ্রেমী মানুষ, সঙ্গীতপ্রেমী মানুষ সব জায়গায় আছেন। শিল্প সংস্কৃতি যেখানে, ওইখানে যেটা আমি দেখেছি, এখানে যেমন সন্ধেবেলায় পাড়া দিয়ে হেঁটে গেলে গান চর্চার যে আপনি একটা আওয়াজ পাবেন প্রত্যেকটা বাড়ি থেকে ভেসে ভেসে, সেটা ততটা না পেলেও যারা চর্চা করেন এবং সেটাকে পরবর্তীকালে বাড়িয়ে নিয়ে যান, মানে তারা প্রত্যেকেই খুব সিরিয়াসলি করেন। এইটা আমি নোটিস করেছি ডিফারেন্সটা এখানে। যেমন হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের বাইরে তাদের না ভীষণ একটা ডেডিকেটেড ফোকাস আছে, এবং সারা সপ্তাহ তারা হয়তো আইটিতে কাজ করছেন, প্রচুর চাপের মাইনের চাকরি করেন, কিন্তু শনিবার রোববার যেটা ছুটি পাচ্ছেন ওইটা পুরো ডেডিকেটেড গানের প্রতি। কেউ যারা গান করছেন তারা গানের প্রতি, যারা ধরুন গান গেয়ে আবার আগামী 7 দিন কাজ করার এনার্জিটা, হ্যাঁ, এনার্জি সঞ্চয় করেন, বা যে জিনিসটা হয়তো শিক্ষা লাভ করছেন সেটাকে ঘষে মেজে সেটাকে আত্মস্থ করছেন। শিক্ষার মধ্যে দিয়ে কিছু যে পাওয়ার চেষ্টা, সেইটা আর কি, সেটা এই ডিফারেন্সটা আমি নোট করেছি আর কি। এই যে এবার আমাদের শীতের সময়ই তো মেলা বা উৎসব খুব বেশি হয়, বিভিন্ন জায়গায় হয়, বর্ধমান শহরে হলো। এইবার যে আপনি বর্ধমান শহরে বিভিন্ন মেলা বা উৎসবে গান করেছেন, তার মধ্যে যে গানগুলো করেছেন তার মধ্যে থেকে বাছাই করা যদি একটা গানের কয়েক লাইন করেন। আচ্ছা, এটা আমি করছি, এটা আমি এই বছর করিনি, তবে এটি আমি মানে একটা টাইমে খুব গেয়েছি, এখন একটু কম গাই। এই মেলা উৎসবে প্রচুর গেয়েছি, এখন একটু গাইছি, 2 লাইন গাইছি। বসেছিলাম যার আশে, বসেছিলাম যার আশে, বসেছিলাম যার আশে, সে ওই আসে, ওই আসে, ওই সে আসে, গহন মেঘের ছায়া গনায়, সে আসে, ওই আসে, গহন মেঘের ছায়া গনায়, সে আসে,
বইয়া আসে গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। এটা সবাই শুনে থাকবেন মানাদের। আপনি বর্ধমান শহরে যখন বিভিন্ন মেলা উৎসব বা অন্যান্য বিভিন্ন যে গানের অনুষ্ঠান সেখানে যান, আপনার নিশ্চয়ই স্থানীয় কিছু শিল্পীদের গান নিশ্চয়ই আপনার শোনার সুযোগ হয়। সেইখানে অন্য গানের সঙ্গে আধুনিক গান, সিনেমার গানের পাশাপাশি আপনার বর্ধমানের যে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে এই রাগ প্রধান গানের কি সেরকম চর্চা বা কারোর গলা শুনে কি আপনার মনে হয়েছে যে না বর্ধমানেও কিছু প্রতিভা আছে? দেখুন, প্রতিভা বর্ধমানে প্রচুর আছে, তার জন্য মেলা টেলায় যাওয়ার মানে আমরা তো মোটামুটি জানতে পারি বর্ধমানে কারা কারা গান টান করেন। রাগ প্রধান মানে ধরুন মার্গসঙ্গীত নিয়ে চর্চা, শুধুমাত্র এক্সক্লুসিভলি ওটা নিয়ে চর্চা করছেন এরম লোক তো কম আছে। তবে আমার শোনাদের মধ্যে অনেক আছে যাদের আমি হয়তো শুনিনি, মানে কারোর নাম নিলাম না মানে তাদেরকে শুনিনি তা নয়। তবে আমি পত্রালিকার গান খুব ভালো লাগে, ও তো ক্লাসিক্যাল গায়। অমৃতার গান খুব ভালো লাগে। তারপরে ধরুন যারা অমৃতা মানে যে রবীন্দ্রসঙ্গীত গান, ওর তো গান ভালো লাগে। অমৃতা সরকেলের কথা বলছি, ও তো হ্যাঁ ও তো খেয়াল নিয়েই আছে। এবং ধরুন আধুনিক যারা গান, সমকালীন গান, যারা কন্টেম্পোরারি গান যারা গাইছেন তাদের মধ্যে অনেকে আছে। আরাত্রিকা আছে, মধুবন্তী আছে, আরো অনেকে অনেকে এখন কত কত ছোট ছোট ছেলে মেয়েরা উঠে আসছে, তারা প্রত্যেকে ভালো গাইছে। সকলের জন্য মানে আকণ্ঠ শুভেচ্ছা আর কি। এইখানে একটা প্রশ্ন করবার জন্য ইচ্ছা যাচ্ছে। ধরুন আপনারা ক্লাসিক্যাল গান করেন বা শিখেছেন, আপনারা যত সহজে মানে একটা আধুনিক বা বাংলা গান যেটা বিনোদনমূলক বাজারে চলছে সেই ধরনের গান, কমার্শিয়াল গান করতে পারবেন। কিন্তু যারা শুধু কমার্শিয়াল গান হয়তো শিখেছে, ভালো করে কোনো গুরুর কাছেই শিখেছেন, তারা কি এইভাবে এত চট করে তাদের পক্ষে একটা ক্লাসিক্যাল গান করা সম্ভব? এখানে দুটো জিনিস বলার আছে। প্রথম কথা হচ্ছে কিছু জনের ক্ষমতা সহজাত থাকে, ঈশ্বর প্রদত্ত। তাদের আপনি যে সমুদ্রে ছেড়ে দিন তারা ঠিক ভেসে মানে সাঁতার কেটে পার করে আসবে, এটা ঈশ্বর প্রদত্ত, সেখানে কিছু বলার নেই। কিন্তু আমরা যারা মাঝারি, আমি আমার মতন লোকেদের কথা বলছি, তাদের কি হয় বলুন তো, মানে রাগ সঙ্গীত শিখলে গলাটা না ভীষণভাবে মানে একদম মানে একরকমভাবে থ্রোয়িং, একরকমভাবে গলাটাকে চালানো, এত রকমভাবে গলা চালনা করতে হয়, গলাটাকে আপনাকে এত রকমভাবে চালনা করতে হবে, এত রকমভাবে তাকে ঘষা মাজা করতে হবে যে পরবর্তীকালে যেটা হবে, আমার নিজের এটা অভিজ্ঞতা, আপনার রবীন্দ্রসঙ্গীত গাইতেও অসুবিধা হবে না, আপনার কমার্শিয়াল গান গাইতেও অসুবিধা হবে না, আপনার সেমি ক্লাসিক্যাল গাইতেও অসুবিধা হবে না। এটা তারপর আপনার উপর ডিপেন্ড করছে আপনি কোনটা বেশি পছন্দ করবেন গাইতে। এটা আমার মতন মানুষ যাদেরকে ঘষে মেজে তৈরি করে নিতে হয় তাদের জন্য। আর যাদের ঈশ্বর প্রদত্ত তারা তো যেখানে ছেড়ে দেবেন সেখান থেকে গিয়ে বেরিয়ে আসবে। একটা ব্যাপার হচ্ছে যে খুব সহজে যেমন গান শুনে গান মুখস্থ করে, সে হয়তো গান সেভাবে কোনো শেখেনি বা স্বরলিপি জানে না, কিন্তু গান শুনে মুখস্থ করে সুরটা মুখস্থ করে হয়তো কিশোর কুমারের গান, লতা মঙ্গেশকরের গান গেয়ে সে ভাইরাল হয়ে গেল। সেরকম সম্ভাবনা কি ক্লাসিক্যাল গানে কখনো হয়? না, এটা খুব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে। ক্লাসিক্যালে না মানে সবাইকে বিনীতভাবে জানাচ্ছি, হ্যাঁ, মানে এই মুহূর্তে ভাইরাল হওয়া, মুহূর্তে শিল্পী হয়ে যাওয়া, মুহূর্তে সেলিব্রিটি হয়ে যাওয়া, এগুলো ঠিক হয় না। কারণ ক্লাসিক্যালটা একটা খুব লম্বা একটা এক্সারসাইজ। ক্লাসিক্যালে তো সেলিব্রিটি হওয়া যায়, দেশ বিদেশে ডাক যায়, কিন্তু সেটা অনেক দূরে। আপনি যাদের কথা বলে আমরা যেসব লোকেদের কথা বলে আমরা আজকের আলোচনা শুরু করলাম, তাদের আপনি খোঁজ নিয়ে দেখুন, একটা গোটা লাইফ টাইম আছে তারা শুধুমাত্র গানের প্রতি জীবনটা উৎসর্গ করে দিয়েছে। তাদের তো দেশের বাইরে বিদেশেও তাদের একটা, তাদের আজকে তারা সেই জায়গায় রেয়াজ করেছেন বলে তারা রাশিদ খান হয়েছেন বা অজয় চক্রবর্তী হয়েছেন, সেলিব্রিটি হওয়া যায় কিন্তু অনেক নিশ্চয়ই 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 দিন অনেক চেষ্টা করে। আর জানেন তো, আমার নিজের যেটা মনে হয়, সেলিব্রিটি হওয়ার জন্য গান শিখবো না করে আমি গান শিখি, গানটা ভালো গাই, পরবর্তীকালে যেমন হবে মানুষ আমার গান যেভাবে অ্যাকসেপ্ট করবেন, তাতে আমি সেলিব্রিটি হলাম না, ওই সেলিব্রিটি হব বলে গান শেখাটা আমার একটু আপত্তি আছে। না, ভালো গানে সমাজদার তো এখনো আছে, সেইজন্য বেশি দূর যাওয়া যায় না। বড় বড় শিল্পীদের এত খাতির বা এত তাদের ইয়ে কেন? নিশ্চয়ই একদম একদম, সে তো বটেই, 100 বার। আপনি যে গান করছেন, সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, ধরুন অনেকে সোশ্যাল মিডিয়ায় গান পোস্ট করছে, আপনি হয়তো গান পোস্ট করেন, তা সোশ্যাল মিডিয়ায় গান পোস্ট করলে দেখা যায় অনেক
কমেন্টস আসে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বিউটিফুল, ওগুলো তো টিপলেই এসে যায়। আসলে কি তারা, আমার তো মনে হয় সবাই পুরো গানটা না শুনেই করে। এই যে সোশ্যাল মিডিয়ায় যে ভক্তকুল, এই ভক্তকুল কি আদৌ ভক্তকুল, এর উপর ভরসা করা যায়? এইটা মানে কি বলবো বলুন তো, সোশ্যাল মিডিয়ায় এবার দেখুন খানিকটা তো তারা গুণগত বিচার করে নিশ্চয়ই কমেন্ট করেন গানের গুণগত মান, কারণ আমরা সব সময় কি বড় বড় শিল্পীদের গাইয়েদের যাদের গান শুনছি তাদেরও কি সামনে থেকে শোনা সম্ভব হচ্ছে? এটার দুটো দিকই আছে সোশ্যাল মিডিয়ার। একটা ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে আমার গানটা আমি সকলের কাছে পৌঁছে দিতে পারছি। হ্যাঁ, তার আরেকটা যেটা অতটা ভালো দিক নয়, খারাপ বলবো না, অতটা ভালো নয়, সেটা হচ্ছে যে আমার নিজের সম্বন্ধে একটা ধারণা হয়ে যাচ্ছে এই যে প্রশংসা বাক্যগুলো পাচ্ছি সেটা শুনে। এবার বিষয় হচ্ছে যারা প্রশংসা করছেন তারা কতটা সঠিক শুনে করছেন। শিক্ষিত গানটা শোনাটাও একটা শিক্ষা, এটা সবার কিন্তু থাকে না। সেই করে তো আমার একটা নিজের সম্বন্ধে ধারণা হয়ে যাচ্ছে যে আমি অমুকটা এতটা হয়তো ভালো গাই না বা ততটা ভালো গাই। এইগুলো হয়তো কতটা খাঁটি ধারণা, এটা একটা প্রশ্ন থাকে। সোশ্যাল মিডিয়া আজকের দিনে আমরা দেখেছি কোভিড পিরিয়ড থেকেই, যখন সব জায়গায় মঞ্চে গান গাওয়া, নাচ করা, তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় এটা তার ভালো দিক। এটা আমি যেটা সবার অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। আমার বাড়িতে বসে গান গাইছি, সেটা আমি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারছি, এমনি সম্ভব। এটা হচ্ছে ভালো দিক, এটা ভালো দিক। কিন্তু সব পরিস্থিতিরই ভালো খারাপ দুটো আছে। কোনো পরিস্থিতি এমন নেই যেটা শুধুই ভালো বা শুধুই খারাপ, এমনটা বোধহয় হয় না। ওই জন্য আমাদের মেনে নিতে হচ্ছে। আপনি কলকাতায় যেখানে যেখানে গান করেছেন সেই গানের অভিজ্ঞতা যদি একটু বলেন, পারফর্ম করেছেন। দেখুন আমি কলকাতায় বলতে দেখুন আমাদের আমি দূরদর্শনে পারফর্ম করার অভিজ্ঞতা আমার আছে। হ্যাঁ, দূরদর্শনে কিভাবে গেলেন, মানে কার আমন্ত্রণ কিভাবে এসেছিল সেটা? এটা একটা পুজো উপলক্ষে গান হচ্ছিল আর কি, তখন মানে আমাদের চেনা একজন উনি গান করছিলেন, তখন আমাকে বলা হয়েছিল গানের জন্য। তো সেটা আগমনী গান জাতীয় যে বিষয়গুলো, পুজোর আগে যে ধরনের গান হয় সেইগুলো গাওয়া। অভিজ্ঞতা বলতে দেখুন, আপনি মাইকের সামনে বসে নিজের গান নিবেদন করছেন এবং গান যখন গাই তখন তো গানের মধ্যেই ঢুকে যাই। সেটা আমি কলকাতায় বসে গাইছি না বর্ধমানে আমার বাড়িতে বসে গাইছি, তখন ওইটা ম্যাটার করে না। এটা একটা মানুষের তো একটা ইয়ে থাকে যে অনেক মানুষের সামনে সরাসরি তাদের, হ্যাঁ হ্যাঁ, যেটা হয় টিভিতে গান গাইলে যেটা হয়, অনেক মানুষের বাড়িতে বাড়িতে আপনি পৌঁছে গেলেন, তাদের ফিডব্যাকটা পেলেন। বর্ধমান শহরে আগামী দিনে যে আপনার পরিকল্পনা বাচ্চাদের, সেইটা কি ধরনের পরিকল্পনা বা কতদিনের মধ্যে করার ইচ্ছা আছে? দেখুন, দিনের মধ্যে ইচ্ছা আছে সেটা বলা একটু মুশকিল হয়, কারণ আমাকে তো সব দিকটা ম্যানেজ করে, হ্যাঁ সেটা একটু, তবে মানে খুব যে মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তা নয়, এই সামনেই করার ইচ্ছে আছে। বছর দুয়েকের মধ্যে হয়তো একটা কিছু কাজ করতে চাই ছোট বাচ্চাদের। আমি যেটুকু শিখেছি ছোট বাচ্চাদের দিয়ে দেওয়া, বা আমি যেভাবে গানকে দেখি সেটা পরের জেনারেশনকে দিয়ে যদি কিছুটাও দিতে পারি, এইটা একটা চেষ্টা। আমরা তো অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, অবধারিতভাবে যেটা এখন আমরা বলবো এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই সেটাই শুনতে চাইবে, আপনার মনের মতো আপনার প্রিয় একটা গান। বেশ, এটা সকলে শুনে থাকবেন। এটি আমার গুরুজির গাওয়া গান, এটি রাগপ্রধানী গান। আমি আমার মতো করে
বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম দরস তোমার। গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যাই আমি সুরে সুরে, ওগো তোমায় ছুঁয়ে যাই। গানে গানে সুরে সুরে আমাদের মুগ্ধ করলেন গার্গী দত্ত। আমরা সত্যি আজকে ওনার সঙ্গে আলোচনা করলাম গান নিয়ে, ওনার গান শুনলাম। ওনার কাছে আমরা কৃতজ্ঞ বর্ধমান ট্যুরের পক্ষ থেকে। আমরা আগামী দিনে ওনার মতো শিল্পীর কাছে নিশ্চয়ই আবার আসব। আমরা ওনার আবার গান সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং গার্গী দত্ত নমস্কার। নমস্কার।